দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা আপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আজকে একটু কথা বলার চেষ্টা করব সাম্প্রতিক বিশ্ব এবং বাংলাদেশ, অর্থাৎ সাম্প্রতিক বিশ্বে নানা ধরনের ঘটনা ঘটছে। সেই ঘটনায় বাংলাদেশকে নানাভাবে আমরা দেখি যে কখনো গুরুত্বের সঙ্গে, আবার কখনো চাপ, পাল্টা চাপ, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। সম্প্রতি 14 দলের একটি সভায় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে নানাভাবে বাংলাদেশকে চাপে রাখার কৌশল একটা থাকে এবং এই অঞ্চলে একটি দীর্ঘমেয়াদী ঘাঁটির চেষ্টা বৃহৎ কোনো রাষ্ট্রে, এবং সেটি পাচ্ছে না বলে, সেটি হচ্ছে না বলে বাংলাদেশের উপর মাঝে মাঝেই এই ধরনের বিপদ নেমে আসে। মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেছিলেন যে আসলে আমরা জানি যে এখানে ঘাঁটি করে কোন কোন দেশকে আক্রমণ করবে, কোন কোন দেশকে টার্গেট করবে, এবং যে কারণেই বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যেতে চায়। অতএব যতই রক্তচক্ষু থাকুক, বাংলাদেশ যে তার নীতি, সেই নীতিতেই এগিয়ে যাবে। আমরা সেই কারণেই বলছি যে সাম্প্রতিক বিশ্ব এবং বাংলাদেশ, আমরা আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক আলী হাবিব এবং অধ্যাপক ডক্টর জাকির হোসেনকে। এবং সবাই আপনারা চেনেন যে আমাদের চ্যানেল 9-এর একেবারে আলোচিত জুটি এটি, প্রায়শই আমরা তাদের একত্রে এই আয়োজনটি করে থাকি। অধ্যাপক ডক্টর জাকির, আপনাকে দিয়ে শুরু করতে চাইব। যেমনটা বলছিলাম যে এ ধরনের চাপ, পাল্টা চাপ বা মধ্যপ্রাচ্যের এই ঘটনার পর বা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে নির্বাচনটি হয়ে গেল, সেটি আবার ভারতের নির্বাচন হচ্ছে, এক ধরনের পরোক্ষ বিষয়গুলো কিন্তু থেকেই থাকে। এক দেশের সাথে আরেক দেশের বোঝাপড়ার যে জায়গাটি থাকে, আবার যে সরকারগুলো থাকে তাদের ভেতরকার নানা সমঝোতার একটা ব্যাপার থাকে, আবার মন মতো না হলে খুব ভিতরে ভিতরে সূক্ষ্ম কূট কৌশলে নানাভাবে প্রভাব বিস্তার করার একটা চেষ্টা থাকে। আবার বাংলাদেশের রাজনীতিতে যেমন স্বাধীনতা বিরোধীদের একটা বড় অবস্থান আছে, মনে প্রাণে দেশপ্রেম আছে কিনা সেটি নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে। একটু বাইরের ইন্ধন পেলে তারা কিন্তু একটু নড়ে চড়ে বসে। সব কিছু মিলে জাকির হোসেন কি যুক্ত করবেন? জি, ধন্যবাদ আপনাকে। এই যে বাংলাদেশের উপরে যে চাপের কথা বলছেন, এটি কিন্তু প্রথম নয়। সেই স্বাধীনতা যুদ্ধের আগে থেকে শুরু হয়েছিল। বঙ্গবন্ধু সরকার যখন সরকার গঠন করলেন, সেই সরকারকে উৎখাত করার জন্য আপনারা জানেন যে কারা অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে, চাপ ছিল। তারপরে সরকারকে উৎখাত করার জন্য কিভাবে খাদ্য অস্ত্র ব্যবহার করেছে বিদেশি শক্তি, আমরা সব জানি। সাম্প্রতিককালের যে ঘটনাগুলো ঘটছে, সেখানে আমরা দেখতে পাই যে সরকারকে চাপে ফেলার জন্য গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার ইত্যাদি ইস্যুকে করে এমন কোনো অস্ত্র নাই যেটা ব্যবহার করার চেষ্টা করা হয়নি। কিন্তু তাদের হয়তো হিসাব নিকাশে ভুল ছিল, যেটা বঙ্গবন্ধু কন্যা স্যাংশন দিয়ে গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, নির্বাচনের কথা বলে চাপ সৃষ্টি করে পার পাওয়া যাবে না। যেই কারণে আপনি দেখবেন যে বঙ্গবন্ধু কন্যার কৌশলের কাছে একের পর এক তাদের যে কৌশল ছিল সেটা কিন্তু পরাভূত হয়েছে। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, আপনি দেখবেন নির্বাচনের আগে এখানকার যে মার্কিন রাষ্ট্রদূত বা অন্য যারা ছিল, তারা তারা আহ, পারলে একেবারে বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হয়ে যেমন এমন হয়েছে যে নির্বাচন কমিশনে বারবার যাচ্ছে, বিরোধী দলের সঙ্গে গোপনে বা প্রকাশ্যে বৈঠক করছে, সরকারের নানা কর্মকাণ্ডে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ হলে আমরা বিরোধী দলকে দেখতে পাচ্ছি সেখানে তারা যুক্তরাষ্ট্রের দূতাবাসে যে চলে যাচ্ছে, কথা বলছে। এরকম একটা পরিস্থিতি যখন ছিল, এবং ডোনাল্ড লু চিঠি দিয়েছে নানা রকম ভাবে, কিন্তু হঠাৎ করে দেখেন যে সব হাওয়া পাল্টে গিয়েছে। এখন ডোনাল্ড লু আসছেন, তিনি বলছেন যে না, আমাদের কাছে একটু সম্পর্ক একটু খারাপ হয়েছিল, কিন্তু সেগুলো অতীত, আমরা এখন সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনি দেখেন বাইডেন যে চিঠিটি দিয়েছে, সেখানে বলছে আমরা অর্থনৈতিক ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে আমরা একসাথে এগোতে চাই। আবার একই সঙ্গে গত কয়েকদিনে যদি আপনি লক্ষ্য করেন, সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যারা জাতিসংঘের যে আমাদের যে শান্তিরক্ষী বাহিনী আছে, তাদের বিষয়ে মানবাধিকার লঙ্ঘন করছে যে সমস্ত এই প্রকাশ করা হয়েছে। এটা সম্পূর্ণভাবে চাপ সৃষ্টি করা, বানানো একটা ঘটনা। এটি কেন করছে? কোনো কিছু আদায় করতে চায় সরকারের কাছ থেকে। এই মুহূর্তে আদায় করা কি আছে? একদম প্রকাশ্যে তারা বোয়িং বিক্রি করতে চায়, সরাসরি চলে এসেছে। 4টা 787 ড্রিমলাইনার এবং 2টা আপনার কার্গো প্লেন, 777 কার্গো প্লেন তারা বিক্রি করতে চায়। সেই কারণে তারা এরকমও প্রস্তাব দিয়েছে, আমরা টাকার ব্যবস্থা করে দেবো, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক থেকে টাকার ব্যবস্থা করে দিব। এবং বলেছে এরকমও যে ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইটে যে ক্যাটাগরি 2-তে ফেডারেল
এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনে ক্যাটাগরি 2 তে থাকার কারণে আমরা ফ্লাইট পরিচালনা করতে পারছি না। তারা বলছে এইটাও আমরা কনসালটেন্ট নিয়োগ করে ক্যাটাগরি 1 এ উত্তীর্ণ করে দিব, তবু আমাদের কাছ থেকে ক্রয় করতে হবে। এরকম একটা পরিস্থিতি চলে গেছে। এবং অধ্যাপক ডক্টর জাকির, এই কাজটিতে যিনি নেগোসিয়েশনের টেবিলে রয়েছেন বাংলাদেশের, তিনি বিস্তারিত বলেছেন যে বঙ্গবন্ধু কন্যা এই ধরনের চাপ তো বটেই, যেটি বাংলাদেশের মানুষের জন্য যৌক্তিক, যেটি উচিত এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি রক্ষা পাবে, সেটাতেই শুধু রাজি হবে। অদ্ভুত। এবং তার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচয় আছে এবং আমিও তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছি। কিন্তু কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি সময় আরেকটি কথা বলেছেন যে কোনো বৃহৎ রাষ্ট্র, বিশেষ করে একটি আলাদা রাষ্ট্র সৃষ্টির ষড়যন্ত্রের মধ্যে রয়েছেন। আপনি জানেন যে চীনের কিছু অংশ, ভারতের কিছু অংশ এবং বাংলাদেশের কিছু অংশ দিয়ে একটি খ্রিশ্চান রাষ্ট্র তৈরি করার একটি, মাননীয় প্রধানমন্ত্রী সেটি বলেছেন। এবং এই চক্রান্ত শুধু যে সাম্প্রতিক সময়ে তা কিন্তু নয়। এবং আপনি যে কথাগুলো বলছিলেন যে চাপ প্রয়োগ করতে হবে এবং সেটির জন্য যে কোনো পথেই হোক প্রভাবিত বিস্তার করার জন্য সেটি করতে হবে। আলী হাবিব, আপনার কাছে আপনার প্রশ্ন, বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন থেকে দেখেন, সেই যে মুক্তিযুদ্ধের আগে থেকে সেন্ট মার্টিন দ্বীপ 99 বছরের জন্য লিজ দিতে হবে, তাহলে বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, বিশেষ একটি বড় রাষ্ট্র তাকে সমর্থন করবে, এগুলো কিন্তু আমরা পড়ে বড় হয়েছি। ফারল্যান্ডের বিখ্যাত বই, বিখ্যাত মন্তব্য, সেখানে কিন্তু এই বিষয়গুলো কিছুটা আভাস মেলে। আবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের গোপন দলিলেও কিন্তু সেটার কিছুটা আভাস পাওয়া যায়। সেই ধারাবাহিকতায় এই চাপ কি অব্যাহতই থাকবে? আলী হাবিব কি যুক্ত করবেন? ধন্যবাদ প্রণব সাহু আপনাকে। হ্যাঁ, আপনার প্রশ্নের মানে আপনি যা কিছু কথা বললেন তার শেষ কথাটি, যে প্রশ্নটি আপনি রেখেছেন যে এই চাপ কি অব্যাহতই থাকবে, আমি যদি একটি বাক্যে এটার জবাব দিই তাহলে তার জবাব হচ্ছে এই চাপ অব্যাহত থাকবে। অব্যাহত থাকবে কেন? অব্যাহত থাকবে এই কারণে যে বাংলাদেশ যে রাষ্ট্রটি 1971 সালে একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে, তার আগে দিয়ে যদি বলি যে একটা স্বাধীনতা সংগ্রামের ভেতর দিয়ে জন্ম নিয়েছে, সেই দেশটির দিকে অনেকেরই নানা রকমের লোভের দৃষ্টি রয়েছে। এখন আমাদের নেতৃত্ব, বিশেষ করে 71 পরবর্তী বঙ্গবন্ধু নেতৃত্ব বা তারও পরে 96 সালে তার কন্যা এখনকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব, বা গত 15 বছর ধরে শেখ হাসিনার যে সরকারটি রয়েছে তার নেতৃত্বে, এই নেতৃত্ব কিন্তু বাংলাদেশকে একটা অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে। ফলে যেটা হয়েছে, যেটাকে আমরা বলি যে ভেতরে অনুপ্রবেশের যে বিষয়টি থাকে, এটা নানা দেশে নানা ভাবে আমরা যদি দেখি তাহলে পরে সেই গুলো আমরা দেখব বিভিন্ন ভাবে তারা অনুপ্রবেশের চেষ্টা করে। তো সেই অনুপ্রবেশের চেষ্টাটি কিন্তু কোনোভাবেই এখানে কেউ সেভাবে সফল হতে পারেনি। হ্যাঁ, একটা সময় এসেছে যখন অনুপ্রবেশ সুযোগ করে দেওয়ার নানা চেষ্টা হয়েছে। আমরা যদি খুব বেশি দূর যাওয়ার তো দরকার নেই, 2007 এবং 2008 সালের দিকে একটু তাকাই তাহলে দেখব তখন আমাদের দেশেরই একজন বললেন যে আমরা যদি চট্টগ্রাম বন্দরকে ওদের হাতে তুলে দেই তাহলে পরে অচিরেই আমাদের বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হয়ে যাবে। নিজের জায়গাটি অন্যের হাতে তুলে দেওয়ার মতো লোক, অর্থাৎ তাদের এজেন্ট কিন্তু এখানে আছেন। এই এজেন্টদের কাজটি হচ্ছে যে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া এবং দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নিজের স্বার্থ হাসিল করা। সেই স্বার্থ কি করে হাসিল হয়েছে? এখন প্রশ্ন হচ্ছে যে, যেটি আপনি বলছিলেন যে দীর্ঘদিন থেকে আমরা কিন্তু দেখে আসছি যে জায়গাটির কথা আপনি বলছিলেন সেটা শুধু বাংলাদেশের জায়গা না, পাশের 2-3টি রাষ্ট্রের কিছু জায়গার বিষয় আছে। এই জায়গাটির একটি ভূ রাজনৈতিক একটি গুরুত্ব রয়েছে, স্ট্র্যাটেজিক একটা গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বটা বিবেচনা করে যারা নিজেদেরকে পরাশক্তি মনে করে, এখন তো আর যদিও মনে করার কিছু নেই, কারণ সেই বাইপোলার পৃথিবী তো আর এখন নেই, এখন ইউনিপোলার। আমি আমি আসবো আপনার কাছে, বিশেষ করে 23শে মার্চ 1971। আপনি জানেন যে 25শে মার্চ গণহত্যার ঠিক আগে আগে বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান কিনা,
হবেন কিনা, বৃহৎ একটি রাষ্ট্র তাকে সমর্থন করবে কিনা। ফরল্যান্ড এই প্রস্তাব নিয়ে 32 নম্বর বাড়িতে গিয়েছিলেন সকাল 8টায়, আপনারা সবাই জানেন। এবং সেটির যে মার্কিন গোপন দলিলে স্টেট ডিপার্টমেন্টের সেই কনভারসেশনটি যখন আমরা দেখি যে বঙ্গবন্ধুর কী অসাধারণ মেধা প্রজ্ঞার মাধ্যমে তিনি সেই উত্তরগুলো দিয়েছিলেন। আমি আজকে বলতে চাই না এই কথাগুলো, কারণ আমি বিশেষ করে অধ্যাপক ডক্টর জাকির হোসেন আপনার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব, এই যে যারা তিনটি রাষ্ট্রের অংশ নিয়ে আলাদা একটি খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র করতে চান, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বললেন, আবার মাননীয় প্রধানমন্ত্রী একই অনুষ্ঠানে সেই 14 দলের সঙ্গে আলোচনায় তিনি বলেছিলেন যে 2001 সালে গ্যাস দেইনি বলে আমাদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, এবং সেই সময়ে যে সরকারটি বাংলাদেশে ক্ষমতায় এলো সে এসে কি করলো? সে প্রতিবেশীর সঙ্গে এমন আচরণ করলো, এবং সেই চীন এবং সেই আমার আরেক প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী এমন আচরণটি করলো, এখন তারাই নানাভাবে গোয়েন্দা তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করে, এখন সেই তিনটি রাষ্ট্রের অংশ নিয়ে আরেকটি রাষ্ট্র করার তৈরি করে। তাহলে ব্যাপারটা কি এত সহজ যে একেবারে যার যা খুশি এই অঞ্চল এই ভূখণ্ডকে নিয়ে করবে এবং আমাদের কোনো দল আবার সেগুলোকে সমর্থন দেবে? একদম ছোট্ট একটা বিরতি নিয়ে অধ্যাপক জাকির আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনবো। নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক রাজনীতি এবং বাংলাদেশ। অধ্যাপক ডক্টর জাকির হোসেন, আপনার কাছে প্রশ্ন আঁকেই রাখা ছিল, কি যুক্ত করবেন? দেখুন, কেন এরকম একটা রাষ্ট্র তৈরি করতে চায়, তার ফিলোসফিটা কি? কারণটা হচ্ছে বাংলাদেশ ভূকৌশলগতভাবে এমন একটি জায়গা অবস্থান করছে, সেখানে একদিকে হচ্ছে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের মিলনস্থল একটি জায়গা, আরেকটা যে জায়গা দিয়ে মূলত আন্তর্জাতিক জাহাজ চলাচল করে তার খুব কাছেই বাংলাদেশ বঙ্গোপসাগরের চূড়ায় তার অবস্থান। ফলে আপনার মধ্যপ্রাচ্য থেকে বা যে কোনো জায়গা থেকে তেলের চালান যখন যায়, এটা বাংলাদেশের পাশ দিয়েই যেতে হয়। এই যে এখানে বাংলাদেশটা গুরুত্বপূর্ণ। এখন এই যে অনেক সময় বিএনপি বা অন্য যারা বলে যে আওয়ামী লীগকে বসিয়ে দিয়েছে ভারত, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যুক্তরাষ্ট্র এখানে যদি ঘাঁটি করে, এটা শুধু বাংলাদেশের জন্য হুমকি নয়, এটি ভারতের জন্য হুমকি। কাজেই সেই কারণে যখন বাংলাদেশের হুমকি নয়, বা ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া তাদের জন্য কিছু হুমকি নয়, হ্যাঁ সবকার জন্য হুমকি বলেই কিন্তু ভারত সবসময় চায় যে বাংলাদেশের ভিতরে কিছু করা মানে হচ্ছে আমার আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা, চীনের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা। এখন এইখানে মূলত যুক্তরাষ্ট্র আসতে চায় এই কারণে, চায়নাকে শাসন করতে চায় এবং ভারতের সঙ্গে বর্তমানে যে সম্পর্কতা বলছে এটা উপরে উপরে আসলে ভালোবাসা, এটা ভিতরের ভালোবাসা নয়। কারণ ভারতের সাথে কখনোই যুক্তরাষ্ট্রের নীতির মিল হতে পারে না। এটা হচ্ছে চায়নাকে বৈরী সম্পর্ক তৈরি করার জন্য ভারতকে তার হাতে রেখেছে, সবকিছুই ভারত বুঝে। মূলত এই কারণেই ভারতের কিছু অংশ নিয়ে বাংলাদেশে নিয়ে এমন একটি অনুগত রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে তারা তাদের সামরিক ঘাঁটি বলেন, নৌ ঘাঁটি বলেন, বিমান ঘাঁটি বলেন, সবকিছু। জাকির, তাহলে কি তাদের 52 বছর 53 বছর আগের যে কৌশল সেটি তাহলে কাজ করলো না, এই জন্য এখন অন্য পথে হাঁটছে? ব্যাপারটা কি এরকম? আপনি ভাবতে থাকুন, আমি আলী হাবিবের কাছ থেকে একটু শুনতে চাইবো। আলী হাবিব, যে প্রশ্নের উত্তর আপনার কাছে দেখেছিলাম যে এই যে চাপ অব্যাহত থাকবে কিনা, আবার এই চাপের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ তার কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে, যে অর্থনীতির যে আমরা নানান দিকগুলো দেখি এবং আমরা দেখি যে শুধুমাত্র গুজব রটিয়ে যে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হতে যাচ্ছে এবং গুজব শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে, আপনার কাছে যদি টাকা পয়সা থাকে সেটি ডলারে কনভার্ট করে রেখে দিন, মানে জাস্ট এই ধরনের গুজব কোনো মহল থেকে ধারাবাহিকভাবে ছড়িয়েছে এবং সেই ছড়ানোর প্রেক্ষিতে কিন্তু আমাদের ডলারের বাজারটি দীর্ঘ সময় ধরে এক ধরনের অস্বস্তির মধ্য দিয়ে যেতে হয়েছে। এবং যখনই বাজার এবং মূল্যটি সমান সমান হয়ে গেল, মানে কার্ভ মার্কেট এবং ব্যাংকিং রেটে যখন ডলারের দামটি নির্ধারিত হলো,
তখন কিন্তু পরিস্থিতি আমূল পরিবর্তন হওয়ার আভাস মিলছে, যে কোন বসুন্ধরার কোন আবাসিক এলাকার কোন ইঞ্জিনিয়ারের বাসায় কাজ করতে গিয়ে কোন ইলেকট্রিশিয়ান বাসার মধ্যে $34,000 পেলেন। আপনার কালের কণ্ঠেই এই খবর ছাপা হয়েছে এবং সেগুলো নিয়ে পুলিশ আবার সেগুলিও ধরেছে। সব কিছু মিলে কি যুক্ত করবেন হাবিব ভাই? ধন্যবাদ। আবারও আপনাকে আমি দুটি ভাগে ভাগ করে নেই বিষয়টাকে। একটি হচ্ছে যে এই আপনি যেটা বলছিলেন যে এই এলাকায় তারা যারা প্রভাব বিস্তার করতে চাই তাদের তাদের বিষয়টি দেখুন। ওই গত বৃহস্পতিবার যে 14 দলের যে বৈঠকটি হয়ে গেছে, সেই বৈঠকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন যে সেই যে একটা দেশকেই দেখানো হচ্ছে, কিন্তু তিনি জানেন যে তারা কোথায় কোথায় তারা হামলা চালাবে, এটা তিনি জানেন। এবং সেই কারণে যে আমাদেরকে একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং এই সমস্যাটা হয়তো আরো দীর্ঘায়িত হবে। উনি বলেছেন যে দেশের মানুষ তার শক্তি, এবং মানুষ যদি ঠিক থাকে তাহলে আমরা আমরাও ঠিক আছি এবং আমরা থাকছি। এই একই কথা বঙ্গবন্ধু কিন্তু বলেছিলেন যে তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে দেশের মানুষ। এখন বিষয় হচ্ছে যে গুজব রটানোর বিষয়টি যেটি ঘটছে, আপনি ডলারের কথাটি বললেন, এটি হচ্ছে যে একটি নীতির বিষয়। এখানে গুজব রটানো হচ্ছেই, গুজব রটানোর জন্য বা যারা গুজব রটায় তারা গুজব রটানোর যে এটাকে কি বলে কিছু উপাদান, এই উপাদানগুলো কোথায় পায়, উপাদানগুলো কি তৈরি করে দেওয়া হচ্ছে কিনা, এটাও কিন্তু একটুখানি বিবেচনার বিষয়। দেখুন, ডলারের কথা আপনি বললেন, হ্যাঁ আমরা 2 বছরের ইয়েটা কোভিড কাল পেরিয়ে এসেছি, তারপরে আরো গত 2 বছর ধরে আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের বিষয়টি দেখছি। আলী হাবিব, আমি কঠিন একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। সেটি হচ্ছে এই যে একটি জাতীয় দৈনিক শিরোনাম করেছে, নাম বলবো না, বলছে যে IMF এর কিস্তির 3য় কিস্তির ঋণ সরকার পাচ্ছে না, বাজেটের আগে তো নয়ই, এবং এই মাসের মধ্যে সেটি হচ্ছে না। অর্থমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে বলতে হয়েছে যে হ্যাঁ, বাংলাদেশ সরকার কাজ করছে এবং এই মাসেই IMF এর 3য় কিস্তির ঋণ পাওয়া যাচ্ছে এবং হচ্ছে। এটি কোন ধরনের সাংবাদিকতা? এটা তিনি কোত্থেকে জানলেন যে বাংলাদেশ IMF এর 3য় কিস্তির ঋণ পাচ্ছে না? সেটি সেই সাংবাদিক, সেই দৈনিক পত্রিকা কোত্থেকে পেলেন? আপনি ভাবতে থাকুন। জাকির হোসেন, বিরতির আগে আপনার কাছে প্রশ্ন রাখা ছিল, কি বলবেন উত্তরে? আপনি দেখুন, আপনি যে প্রশ্নটা আলী হাবিব ভাইকে বললেন, অস্ত্র ব্যবহার করে যেগুলো, যখন কোনো রাষ্ট্রকে তারা বাধ্য করতে চায়, যে সমস্ত অস্ত্র ব্যবহার করে, যাদের মাধ্যমে করে, তার ভিতরে একটা হচ্ছে আপনার NGO, একটা হচ্ছে সংবাদপত্র। আপনি দেখবেন যে ডয়েচে বেলে সহ, হ্যাঁ ডয়েচে বেলে সহ যাদেরকে আজকে আপনি দেখছেন যে সংবাদপত্রের কারণে তাদের একটা ফান্ড আছে, ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি। ডেমোক্রেসিটা তো হাতিয়ার, ডেমোক্রেসিটা হচ্ছে একটা, মানে কি বলবো, যে লোক দেখানো অস্ত্র। মূল টাকা কাজ হচ্ছে তারা বিভিন্ন দেশের মানুষকে ক্রয় করে, আমি আবার বলছি, তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়ে তাদেরকে ক্রয় করে। সংবাদপত্র, তথাকথিত সিভিল সোসাইটি এবং NGO তাদের একটা বড় হাতিয়ার। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, কারণ যখন আপনার ঔপনিবেশিকতা শেষ হয়ে গিয়েছে তখন এই অস্ত্রকে ব্যবহার করে কোনো রাষ্ট্রকে বাধ্য করার চেষ্টা করে। ওই কারণে আপনি যে সংবাদপত্রের কথা বলছেন, এরকম বহু সংবাদপত্র দেশে বিদেশে আছে যারা ন্যাশনাল এন্ডাওমেন্ট ডেমোক্রেসির ফান্ড নিয়ে কোনো একটা রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে গুজব প্রচার করে সেই রাষ্ট্রকে দুর্বল করার চেষ্টা করে। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আলী হাবিব, 30 সেকেন্ড সময় আপনি পাবেন, কি যুক্ত করবেন? আমি এখানে একটি বইয়ের কথা উল্লেখ করতে চাই, যে বইটির লিখেছেন একজন আমেরিকান অর্থনীতিবিদ এবং প্রাবন্ধিক জন পার্কিন্স, এবং এই পার্কিন্সের বই কনফেশন অফ অ্যান ইকোনমিক হিটম্যান, অধ্যাপক জাকির হোসেনও জানেন। তো এইখানে কিন্তু একটা জিনিস বলা আছে, সেটি হচ্ছে যে মানে শুধুমাত্র যে ইকোনমিক হিটম্যান যারা, তারা দেশে দেশে বিভিন্ন জায়গাতে, অধ্যাপক জাকির খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে তারা কিভাবে ব্যবহার করে। সেখানে তারা সিভিল সোসাইটিকে ব্যবহার করে, নাগরিক সমাজটা আছে সেই সমাজটাকে ব্যবহার করে, এমনকি সেখানকার যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে সাংস্কৃতিক সংগঠনকে ব্যবহার করে, সেখানকার যে ব্যুরোক্রেসিকে তারা ব্যবহার করে, এবং এইভাবে ব্যবহার করতে 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 তারা মিডিয়া কাছে পর্যন্ত চলে আসে, মিডিয়াও সেখানে ব্যবহৃত হয়। এবং এই সমস্ত কিছুর পেছনে যে টার্গেট থাকে, সেই টার্গেটটি হচ্ছে
ওই যে দেশে এটি ব্যবহার হচ্ছে সেই দেশটিকে দুর্বল করা এবং সেই দেশটিকে জি, তাদের আমরা শেষ প্রেসক্রিপশন করব, কিনতে বাধ্য করা। একেবারে সময় আজকে আর নেই। অধ্যাপক ডক্টর জাকির হোসেন, 30 সেকেন্ড সময়, শেষ কথায় কি যুক্ত করবেন? যার মরণের ভয় থাকে না তাকে ভয় দেখে কোনো লাভ হয় না। বঙ্গবন্ধু কন্যা সমস্ত বিদেশি আধিপত্যের বিরুদ্ধে সাহসিকতা নিয়ে, দূরদর্শিতা নিয়ে দাঁড়িয়েছেন যে এই বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে, অসংখ্য কন্যা যায় জননীর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। এই বাংলাদেশকে আধিপত্যবাদের করাল গ্রাসে কখনোই নিয়ে যেতে পারবে না। সেই বঙ্গবন্ধু কন্যার সঙ্গে আমাদের দাঁড়ানোটা নৈতিক দায়িত্ব, আইনগত দায়িত্ব, দেশপ্রেমের দৃষ্টিকোণ থেকে আমাদের দায়িত্ব, যে কোনো বিদেশি শক্তি যাতে বঙ্গবন্ধু কন্যা বা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র না করতে পারবে, যৌথভাবে এটা মোকাবেলা করা উচিত। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জনাব আলী হাবিব এবং অধ্যাপক ডক্টর জাকির হোসেন, আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আয়োজন শেষ করতে চাইছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। রবি থেকে বৃহস্পতি রাত 11টায় এটি নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।